আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি শুরুতে বলছিলেন যে ইরান চাইছে যুদ্ধটাকে ছড়িয়ে দিতে, তো ইরান এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে কি তার দলে কি রাশিয়া, চীন, নর্থ কোরিয়া তাদেরকে ভেড়াতে পারবে? চীন কোনো যুদ্ধে জড়িত না, তো চীনের পক্ষে এটা সম্ভব ইরানকে মিসাইল এবং অন্যান্য অস্ত্র দিয়ে সাহায্য করা। কিন্তু চীন আসলে কোনো যুদ্ধে, অন্য লোকের যুদ্ধে জড়িত হতে চায় না। এখানে চীনের একটা বড় স্বার্থ জড়িত আছে, সেটা হচ্ছে তার তেলের একটা বড় সাপ্লাই আসে ইরান থেকে, এবং এই মানে পারস্য উপমহাসাগরটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রাম্প যদি সাকসেসফুল হয়, তো এই লসটাকে আটকানোর জন্য চীন আমেরিকাকে ক্ষিপ্ত করে তুলবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এখন আবার ইসরায়েলের কাছে একটা অজুহাত এসে গেছে যে দক্ষিণ লেবানন সে দখলে নিবে এবং ওখান থেকে সব লেবানিজকে সে বের করে দিবে। ওখানে 7 লাখ লেবানিজ বাসিন্দা আছে, সবাইকে সে বলছে তুমি চলে যাও, তুমি বের হয়ে যাও ওখান থেকে। যেই রয়ে যাবে তাদেরকে সেই মানে বেসামরিক হিসেবে আর গণ্য করবে। ভারত এই ইস্যুতে নীরব রয়েছে। আপনি কি মনে করেন যে ভারতের অবস্থানটা কতটুকু এই আন্তর্জাতিক এই যুদ্ধে প্রভাব ফেলবে? ভারত কিন্তু আসলে নীরব নেই, ভারত সরাসরি এখন এই ইরানের যুদ্ধ আসলে কতদিন চলবে? মানে কম্পেয়ার উইথ ইউক্রেন, ইরান তো আরো শক্তিশালী দেশ। হ্যাঁ, ইরান শক্তিশালী দেশ না। ইউক্রেনের সেনাবাহিনী ছিল ইউরোপের দ্বিতীয় সর্ববৃহৎ সেনাবাহিনী। ইউক্রেনের যে অস্ত্র সরঞ্জাম ছিল 2022 সালে, সেটা কিন্তু ইউরোপের যে কোনো দেশের চেয়ে বেশি ছিল। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন তাদের চেয়ে বেশি ছিল তাদের অস্ত্র এবং সৈন্য এবং বিমান। শুধু রাশিয়ার চেয়ে কম ছিল তাদের, কারণ রাশিয়া আরো বড় দেশ। ইউক্রেন এখনো টিকে আছে, যেটা বললাম, ইউক্রেন এখনো টিকে আছে শুধুমাত্র এই নেটো এবং নেটোর সাথে আরো অন্যান্য দেশ, 50টা দেশ একযোগে তাকে অস্ত্র এবং অর্থ যোগান দিয়ে গেছে এই পর্যন্ত। সেই কারণে ইউক্রেন টিকে আছে এখন। এখন ইরানকে কি এই মানে পৃথিবীতে কি 50টি দেশ আছে যারা ইরানকে এখানে এখানে আমরা দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অলরেডি এটার শোক দিয়ে একটু সমর্থন দিয়েছেন, চীন সমর্থন আছে, নর্থ কোরিয়া এখানে আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে আপনি শুরুতে বলছিলেন যে ইরান চাইছে যুদ্ধটাকে ছড়িয়ে দিতে, তো ইরান এই যুদ্ধ ছড়িয়ে দিয়ে কি তার দলে কি রাশিয়া, চীন, নর্থ কোরিয়া তাদেরকে ভেড়াতে পারবে? এখন রাশিয়া এবং চীন মানে কূটনৈতিক সমর্থন দিচ্ছে, রাজনৈতিক সমর্থন দিচ্ছে, কিন্তু ইরানের যেটা দরকার, যেটা ইউক্রেন পেয়েছে পশ্চিমা বিশ্ব থেকে, ইরানের দরকার হচ্ছে অস্ত্র এবং অর্থ। এই দুইটাকে চীন এবং রাশিয়া দিবে? এটা হচ্ছে বিরাট প্রশ্ন। কারণ আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে ইরানে, সেখানে যদি রাশিয়া এবং চীন অস্ত্র দেওয়া শুরু করে, তাহলে আমেরিকা কি সিদ্ধান্ত নিবে সেটা কেউ জানে না। আমেরিকা কি তখন মানে এটাকে মেনে নিবে, নাকি আমেরিকার যুদ্ধটা আরেকটু এগিয়ে নিয়ে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে কোনো মানে অ্যাকশন নেওয়া শুরু করবে? কাজে চীন এবং রাশিয়া দুজনেকেই খুব মানে ভালো করে চিন্তা করতে হবে। রাশিয়ার তো সমস্যা হচ্ছে যে সে অলরেডি একটা বড় যুদ্ধে লিপ্ত, যে যুদ্ধে তাকে তার পুরো মনোযোগ দিতে হয়, তার অর্থ এবং তার যে সামরিক শক্তি আছে তার একটা বৃহৎ অংশ ওইখানে দিতে হয়। চীন কোনো যুদ্ধে জড়িত না, তো চীনের পক্ষে এটা সম্ভব ইরানকে মিসাইল এবং অন্যান্য অস্ত্র দিয়ে সাহায্য করা। কিন্তু চীন আসলে কোনো যুদ্ধে, অন্য লোকের যুদ্ধে জড়িত হতে চায় না। চীন যদি আমি আপনাকে একটু যদি ক্লুটা দেই, এই ইরানে আসলে অভিযানের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো একটি কারণ ছিল, চীনের কাছে এত তেল তুমি বিক্রি করো না, চীনকে তুমি চীন থেকে সরে আসো, এটাও তো একটা কারণ ছিল। এবং এখানে পুরো পৃথিবীর 20% তেল যেটা সুয়েজ খাল দিয়ে যাচ্ছে, এর মধ্যে 40%ই আসলে চীনে যাচ্ছে, 10 মিলিয়ন ব্যারেল। এবং আমি কিছুক্ষণ আগে আমি দেখলাম, আমি জানি না এটি কতটুকু সত্য, পৃথিবীর কোন দেশকেই সে সুয়েজ খাল দিয়ে ঢুকতে দিচ্ছে না, কিন্তু চীনকে প্রবেশ করতে দিচ্ছে সুয়েজ খাল দিয়ে। আপনি মানে সুয়েজ খাল না, আপনি হরমুজ প্রণালী, সরি আমি দুঃখিত, হরমুজ প্রণালী দিয়ে। সো হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র চীনের প্রবেশাধিকার থাকবে। তো এটা হচ্ছে চীন কি তার স্বার্থ নিশ্চিত করবে না সহায়তা করে? চীন এখনো পর্যন্ত অন্য কোনো দেশের যুদ্ধে জড়িত হয়নি, সেটা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত হয়নি। তো
তো চীন যদি একটা যুদ্ধের মাঝে যদি ইরানকে অস্ত্র সব সাপ্লাই করে, তাহলে ধরে নিতে হবে চীন এই যুদ্ধে পরোক্ষভাবে জড়িত হয়ে গেল। তো এইটা হবে চীনের জন্য কিন্তু একটা বড় সিদ্ধান্ত। এরকম কাজ সে আগে কখনো করেনি। তার ইতিহাসে করেনি সে। মানে শুধু মানে নিজের আশেপাশে নিজের টেরিটরি রক্ষার জন্য সে যুদ্ধ করেছে। সেই 53 তে 1950 তে সে কোরিয়ান যুদ্ধে অংশ নিয়েছে, কারণ আমেরিকান বাহিনী চীনের সীমান্তের কাছে চলে এসেছিল। তারপরে সে ভিয়েতনামের বিরুদ্ধে একটা যুদ্ধ করে 78 এ। সেটা ছিল ছোটখাটো একটা যুদ্ধ। ভিয়েতনামকে একটা শিক্ষা দেওয়ার জন্য সে এটা করে। কারণ ভিয়েতনাম বেশি মাতবরি করছিল ওই অঞ্চলে। আর চীনে আর ইন্ডিয়ার সাথে টোকাটকি হলো 62 সালে। সেটা ছিল জমি নিয়ে, ভূখণ্ড নিয়ে। আকসাই চীন আমার, অরুণাচল প্রদেশ আমার, এইটা নিয়ে। কিন্তু অন্য লোকের যুদ্ধে চীন কখনো নিজেকে জড়ায়নি। সো এইটা হবে প্রথম, যদি চীন এখানে নাক গলায়। কিন্তু আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন যে এখানে চীনের একটা বড় স্বার্থ জড়িত আছে। সেটা হচ্ছে তার তেলের একটা বড় সাপ্লাই আসে ইরান থেকে, এবং এই মানে পারস্য উপমহাসাগরটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রাম্প যদি সাকসেসফুল হয় এবং সে যদি ইরানের সরকার ব্যবস্থাকে ফেলে দিতে পারে এবং নতুন একটা সরকার, মানে আমেরিকা বান্ধব, ইসরায়েল বান্ধব একটা সরকার ওখানে আসে, হয়তো তারা চীনের সাথে অত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইবে না। তখন চীনের জন্য এটা একটা বড় লস হবে। তো এই লসটাকে আটকানোর জন্য চীন আমেরিকাকে ক্ষিপ্ত করে তুলবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। তো এটা একটা, মানে আমি এখনো বলতে পারছি না চীন হ্যাঁ মানে করবে কি না করবে না। সরাসরি হয়তো সমর্থন করবে না। অস্ত্র সহায়তা বা সামরিক সহায়তা এগুলো তো আসলে আমরা ইউক্রেন যুদ্ধেও আমরা দেখেছি যে রাশিয়ার বিরুদ্ধে ইরানের অস্ত্র ব্যবহারের অভিযোগও এসেছে। তো এখন ইরানের কাছে চীন বা রাশিয়া অস্ত্র সরবরাহ করবে না, এর তো কোনো নিশ্চয়তা নেই। আবার অন্যদিকে আমরা আবার দেখলাম যে এদিকে লেবানন মানে হেজবুল্লাহর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের বিপ্লবী গার্ডরা। হ্যাঁ, তো সেখান থেকে আপনার হেজবুল্লাহর নিয়ন্ত্রণ যদি ইরানের হাতে, বিপ্লবী গার্ডের হাতে থাকে, তো সেক্ষেত্রে তো তার জন্য ইসরায়েলকে আক্রমণ করা অনেকটা সহজ হয়ে যাবে। না, ইসরায়েলকে হিজবুল্লাহ আক্রমণ করছে, কিন্তু হিজবুল্লাহর ক্ষমতা অত বেশি না। না, সমর্থন, সাপোর্ট, আর্মস এগুলো দিয়ে যদি ইরান সরাসরি, এর আগে তো এভাবে শোনা যায়নি। না, সমস্যা হয়ে গেছে কি, এই হেজবুল্লাহ এই যুদ্ধে অংশ নেওয়া শুরু করে 2 দিন আগে। এর মধ্যে তারা 100টা মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের প্রতি। কিন্তু এটার ফলে ইসরায়েল একটা অজুহাত পেয়ে গেছে লেবাননের সরাসরি ঢুকে পড়ার, এবং লেবানন তাই করছে। তারা পুরো দক্ষিণ লেবানন দখল করে নিবে এবার, যেটা তাদের দখলে ছিল এক সময়। কিন্তু হিজবুল্লাহ গেরিলা যুদ্ধ চালিয়ে 2000 সালে তাদেরকে ওখান থেকে হটিয়ে দেয়। এখন আবার ইসরায়েলের কাছে একটা অজুহাত এসে গেছে যে দক্ষিণ লেবানন সে দখলে নিবে, এবং ওখান থেকে সব লেবানিজকে সে বের করে দিবে। ওখানে 7 লাখ লেবানিজ বাসিন্দা আছে, সবাইকে সে বলছে তুমি চলে যাও, তুমি বের হয়ে যাও ওখান থেকে। যেই রয়ে যাবে তাদেরকে সেই মানে বেসামরিক হিসেবে আর গণ্য করবে না। কাজেই সেই দেশের একটা মানে 1/3 সে দখল করে নেওয়ার পথে আছে। এবং লেবানিজ আর্মি যারা আর কি সীমান্তে ছিল, তাদেরকে অলরেডি লেবানন সরকার প্রত্যাহার করে নিয়ে গেছে। কারণ তারা মনে করছে যে ইসরায়েলি বাহিনী যখন ঢুকবে তখন সেটা প্রতিরোধ করা আর আত্মহত্যা করা একই জিনিস। সো হিজবুল্লাহ একটা অংশ মানে একটা অ্যাকশন নিয়েছে, কিন্তু অ্যাকশনটা এটা তাদের পক্ষে যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তো তাহলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই অভিযান বিশ্বব্যাপী বা বিশেষ করে মধ্যপ্রাচ্য ব্যাপী ছড়িয়ে পড়লে, এটা তো ইরান তো কনস্ট্যান্টলি বলেই যাচ্ছে যে তারা এটিকে আসলে গিভ আপ করবে না এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করবার জন্য তাদের রসদ রয়েছে। কিন্তু আপনি কি একটু বিশ্লেষণ করবেন যে এখানে আসলে যদিও চীনের সবচেয়ে বড় কৌশলগত ইস্যু রয়েছে এই সুয়েজ খাল দিয়ে, আরেকটা বিষয় হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে, এর বাইরেও কিন্তু আপনার ভারতের একটা বড় তেল কিন্তু আপনার এই হরমুজ প্রণালী দিয়ে চীন মানে আসে। ভারতও কিন্তু আমদানি করছে তেল ইরান থেকে, কিন্তু আমরা দেখেছি ভারত এই ইস্যুতে নীরব রয়েছে। আপনি কি মনে করেন যে ভারতের অবস্থানটা কতটুকু এই আন্তর্জাতিক এই যুদ্ধে প্রভাব ফেলবে? ভারত কিন্তু আসলে নীরব নেই। ভারত সরাসরি ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। নরেন্দ্র মোদী কিন্তু টুইট করেছে, সে তার সাথে নেতানিয়াহুর কথা হয়েছে এবং তিনি মানে নেতানিয়াহুকে সমবেদনা জানিয়েছেন
এই ইরানি হামলায় লোকজন যে আহত নিহত হয়েছে ইসরায়েলে, এবং তিনি আশা করেছেন যে যুদ্ধটা খুব তাড়াতাড়ি শেষ হবে। কোনো নিন্দা করেননি, কোনো ক্রিটিসাইজ করেননি, কিছু না। ভারত সংযুক্ত আরব আমিরাতের আমিরকে ফোন করেছে, কাতারের আমিরকে ফোন করেছে, কুয়েতের আমিরকে ফোন করেছে এবং তাদেরকে সমবেদনা জানিয়েছে, সমর্থন জানিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। ইরানের পক্ষে কিন্তু ভারত একটা কথা বলেনি, বা আমেরিকার মানে আক্রমণকে নিন্দা করে বা খামেনির হত্যাকে নিন্দা করে ভারত একটা কথা বলেনি। ভারত কিন্তু এই মানে নরেন্দ্র মোদীর ভারত আর তার আগের ভারত আকাশ পাতাল তফাৎ। নরেন্দ্র মোদীর আগের ভারত একটা কি বলবো, জোটবিহীন ছিল এবং তারা একটা সার্বভৌম স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করত। কিন্তু নরেন্দ্র মোদী এখন এমনই অবস্থায় যে তার কাছে মনে হয় যে ইসরায়েলের সাথে তার যেই সম্পর্কটা, সেটাকে সে একটা কৌশলগত সামরিক সম্পর্কে নিতে চায়, এবং সেটার জন্য ইসরায়েলকে সে পূর্ণ সমর্থন দিয়ে যাবে, যাই কিছুই হোক না কেন। এবং এখানে আমি দেখলাম যে হরমুজ প্রণালী দিয়ে ভারতের টোটাল যে আপনার জ্বালানির 85% সে আসলে আমদানি করে, আবার এর মধ্যে 60%ই আসলে এই মধ্যপ্রাচ্য থেকে আসে। তো ভারত এত বড় একটা সংকটে যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়, তো ভারত কি আপনার কাছে মনে হয় দীর্ঘমেয়াদে এই সংকটে পড়ছে? ভারত একটা বাজি ধরছে এখানে। বাজিটা হচ্ছে যে ইরানের এই ইসলামিক সরকার আর বেশি দিন টিকতে পারবে না। কাজেই তাদেরকে সমর্থন জানিয়ে তার হাত পোড়াতে চায় না। সে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আমেরিকার সাথে আছে, কারণ তার বাজিটা হচ্ছে যে ইসলামিক সরকারের পতন হবে, তখন ভারত আরো ভালো অবস্থানে থাকবে। সো তার দীর্ঘমেয়াদী এটা বাজি, যে দীর্ঘমেয়াদে এই সরকার, এই ইসলামিক রিপাবলিক আর নেই, গন, এটা আর থাকতে পারবে না, টিকতে পারবে না। এই আমেরিকার অভিযান যখন শেষ হবে, আমার সেটাই মনে হয়। না হলে এটা খুব ভালো একটা বিশ্লেষণ আপনি দিয়েছেন, এবং আমরা এটা দেখেছি, আমরা এটা ইউক্রেন যুদ্ধের সময়ও কিন্তু ভারত এই ধরনের কৌশলী পদক্ষেপ নিয়েছিল, যার কারণে কিন্তু আমেরিকার স্যাংশন সত্ত্বেও কিন্তু ভারত কিন্তু রাশিয়া থেকে তেল কিনেছিল। হ্যাঁ, এবং কিনতে পরে ট্রাম্পের সময় এসে কেনাটা একটু কমিয়েছে, কারণ ট্রাম্প উল্টা ভারতের উপর স্যাংশন বা ট্যারিফ বাড়ানোর হুমকি দিয়েছিল সেই কারণে। কিন্তু তারপরেও কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনছে, একেবারে যে কিনছে না তা না, কিনছে, কিন্তু কেনার পরিমাণটা কমিয়ে এনেছে। কিন্তু ভারতের আবার একটা ইনভেস্টমেন্ট ছিল ইরানে, এই চাবাহার বন্দরের কিন্তু মালিকানার একটা বড় অংশ ছিল ভারতের। এটা বোধহয় আদানি গ্রুপ বা অন্য কেউ। আদানি গ্রুপের মালিকানা হচ্ছে হাইফা, ইসরায়েলের হাইফা বন্দর হচ্ছে আদানি গ্রুপের মালিকানা। আর চাবাহার পোর্টে ভারতের বড় ইনভেস্টমেন্ট ছিল। তো চাবাহার পোর্টের এগেনস্টে ট্রাম্প যখন নিষেধাজ্ঞা দিল, তখন কিন্তু ভারত ওখান থেকে সরে এসছে, ভারতীয় কোম্পানিগুলো চাবাহার পোর্ট থেকে সরে এসছে। কাজেই যেখানেই ট্রাম্প মানে নিষেধাজ্ঞা দিচ্ছে, ভারত কিন্তু সেখানে কন্টেস্ট করছে না, সেখান থেকে সরে আসছে। সো ভারত কোনোভাবেই ট্রাম্পকে চটাতে চায় না। এবং এগেইন যেটা বলছি, যে আগের ভারত কিন্তু এই মানে একটা সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করতো, বর্তমান ভারত সেটা আর করছে না।